নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ডাবল ইঞ্জিন সরকারের আমলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত প্যাচারতলে জনজাতি পরিবার, রেশন কার্ডের সুবিধা থেকে পর্যন্ত বঞ্চিত সঞ্জীব দেওয়ানের পরিবার। পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পে চরম অব্যবস্থা ও আর্থিক বঞ্চনার অভিযোগ, স্টাইপেন্ডের দাবিতে আগরতলায় প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ। চাকুরির দাবিতে ডেপুটেশন দিতে এসে উপরি পাওনা গ্রেপ্তার, অগ্নি নির্বাপক দপ্তরের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। রাজ্যে নিয়োগ বাতিলের প্রতিবাদে পথে বাম সংগঠন, প্যারাডাইস চৌমুহনীতে ছাত্র যুবদের অবরোধ। সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করলেন না মন্ত্রী বিকাশ দেববর্মা, 22 গড়িয়ায় চরম অসহায় অবস্থায় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার। দেখে নেব বিস্তারিত সংবাদগুলি। সরকারি সুযোগ সুবিধা আজও পায়নি ত্রিপুরার প্রত্যন্ত এলাকার বাসিন্দা সঞ্জীব দেওয়ানের পরিবার। নেই রেশন কার্ডের সুবিধা পর্যন্ত। সরকারের কাছে সাহায্যের আর্জি দরিদ্র ওই পরিবারটির। ত্রিপুরার পাহাড় থেকে সমতল সর্বত্রই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা। এমনই বলি হামেশাই আউড়ে বেড়ান ত্রিপুরার শাসক দলীয় জোট নেতৃত্ব। কিন্তু বাস্তব অর্থে আজও সরকারি সুবিধার শিকে ভাগও অনেক দরিদ্র পরিবারের পৌঁছয়নি বলেই অভিযোগ। আর এই অভিযোগের সত্যতাই এবার উঠে এলো ঊনকোটি জেলার প্যাচারথল বিধানসভার প্রত্যন্ত এলাকার বাইট্টা কারবারি পাড়া এলাকা থেকে। এই এলাকাতেই নিজের স্ত্রী, পুত্র এবং পুত্রবধূদের নিয়ে বসবাস করেন সঞ্জীব দেওয়ান। এলাকার ছোট্ট একটি দোকানই তাদের আয়ের একমাত্র উৎস। উপজাতি ওই পরিবারটির জন্য নেই সঠিক মতো একটি থাকার ঘর। সঞ্জীব দেওয়ান জানিয়েছেন, পরিবার নিয়ে বসবাসের জন্য ঘরের ছাউনির টিন কেনারও সাধ্যই নেই তার কাছে। তাই বাঁশের পাতার ছাউনি দিয়ে নিজেই ঘর তৈরি করে সেখানে প্রায় 20 বছর ধরে বসবাস করে আসছেন দেওয়ান পরিবার। দরিদ্র এই পরিবারটির ভাগ্যে আজও সরকারি একটি ঘরও জোটেনি। শুধু তাই নয়, তাদের ভাগ্যে জোটেনি সরকারি রেশন কার্ডের সুবিধাটুকু পর্যন্ত। তাছাড়াও সরকারি ভাতা থেকে রেগার কার্ড কিছুই সরকার আজও দেয়নি বলে আক্ষেপের সুরে জানালেন সঞ্জীব দেওয়ান। তিনি ক্ষোভের সুরে জানালেন, নির্বাচনের সময় শুধু ভোটের জন্য তাদের এলাকায় ছুটে যান দলীয় নেতাকর্মীরা, পরে তাদের আর কেউ খবর নেয় না। তুমি যাওলে এইদিকে আমি বসবাস করতেছি আজকে 20 বছর হইব মনে হয়। ওই আমি এখানে অসুবিধায় চলতেছি, হাজিরা বাজিরা কইরা। ধরো আমার রেশন কার্ড নাই, জব কার্ড নাই, এই মাত্র আর কি আমার অসুবিধাটা হইলো। বাটা টাটাও নাই, কিচ্ছু নাই। এমনি আর কি ছোট মতো এই ধরো 1000-2000 টাকার দোকান সোকান করি আর কি, ছোট মতো ফার্ম বলে ওরা বিক্রি করি। আমি লেখাপড়া যাই না, কোনো মানুষজন চিনি না, অভিযান চিনি না, কিচ্ছু না। খাইরে দূরে জানা খাইরে কি সরকারে যতটুক করে অতটুক দিলে আমি এটাও মনসুস্থ হওয়ার ঘরও নাই, কিচ্ছু নাই, আমার অবস্থা খারাপ। এই যে বাসের ঘর দেখো না, বাসের পাতা ছানি দিয়ে আমি ঘর উঠাইছি, অতটুক কষ্ট মস্ত চলতেছি আর কি। কিটা করবো, রেশন কার্ডও নাই আমার, জব কার্ড নাই, রেশন কার্ড নাই, ঘর বাড়ি পাই না, আর বুড়া বৃদ্ধ হলে বাড়াও পাই না, কিচ্ছু না। এটা হলো ধরো বাচ্চাখার বাড়ি ভাড়া এলাকায়। আমার পরিবারে ছেলে আছে 3 জন, বউ আছে, ছেলে আছে 4 জন, বউ আছে 3 জন, আর জোয়ান ছেলে একটা আছে, আর আমি বুড়া বুড়ি 2 জন। নারীরা আছে আরো একজনে আছে 2টা 3টা এরকম। রাজ্যের দিকে দিকে নেতারা ভাষণে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সঞ্জীব দেওয়ানের মতো পরিবার কেন আজও পায়নি কোনো ধরনের সরকারি সুবিধা? তবে কি সবকিছুই প্রচারের জন্য ঢাক্কুনি নাদ? উঠছে আরো প্রাসঙ্গিক জ্বলন্ত প্রশ্ন। সরকার তাদের দিকে ফিরে তাকাক, এমনটাই চাইছে অসহায় পরিবারটি। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। পিএম বিশ্বকর্মা যোজনা প্রশিক্ষণ প্রকল্পে প্রাপ্য স্টাইপেন্ড ও স্টার সার্টিফিকেট দেওয়ার দাবিতে শুক্রবার আগরতলায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন প্রশিক্ষণার্থীরা। রাজ্যে ঘটা করে চালু হয়েছিল পিএম বিশ্বকর্মা যোজনা। লক্ষ্য ছিল হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতা নেওয়া। তবে ওই চালু করাই সার
মার্চ মাসে এই প্রকল্পের প্রশিক্ষণ পর্ব শুরু হওয়ার 3 মাস বাদেও প্রাপ্য স্টাইপেন্ড ও সার্টিফিকেট থেকে বঞ্চিত প্রশিক্ষণার্থীরা। শুধু তাই নয়, যারা প্রশিক্ষণ দিয়েছিলেন সেই ট্রেনারদের প্রাপ্য বেতনও আটকে দিয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক শ্রেণীর দুর্নীতিবাজ আধিকারিক। নিজেদের প্রাপ্য স্টাইপেন্ড ও সার্টিফিকেটের দাবিতে শুক্রবার রাজধানীতে সংশ্লিষ্ট দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বঞ্চিত প্রশিক্ষণার্থীরা। বিক্ষোভে অংশ নেন ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারাও। এক পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভরত প্রশিক্ষণার্থী ও শিক্ষকরা। শোনা যাক রাজ্যের পিএম বিশ্বকর্মা যোজনার এই চরম অব্যবস্থা নিয়ে কি জানান তারা। কি কারণে বিক্ষোভ দেখাচ্ছে? আমরা দাঁড়াইছি যে স্টুডেন্টের স্টাইপেন্ড দেওয়া হয়েছে না, আজকে তারা ট্রেনিং করে গেছে কিন্তু তারা কোনো বেতন সার্টিফিকেটও পাইছে না, এরপরে আপনার স্টাইপেন্ডও পাইছে না। তো এর লিগে তারা অনেকদিন ধরে আমার কাছে ফোন করতেছে যে তারা স্টাইপেন্ডও পাইছে না, সার্টিফিকেটও পাইছে না। ওখানে যে আমরা চাই, আমরা হইল শিক্ষক, আমরা চাই যে তারা স্টাইপেন্ডও পাক, সার্টিফিকেটও পাক। এনে অফিসের মধ্যে অনেক ধরনের 2 নম্বরই কাজ হইতেছে। এই অফিসে যারা আছে, সিনিয়র আছে, যারা অফিসটা চালাইতেছে তারাও 2 নম্বরই কাজই করতেছে। এর মধ্যে তারা কষ্ট দিতেছে। এর মধ্যে আমরা নিজেরা বেতন থেকে নিজের পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে। এই অফিসে বলে টাকা না, যারা আছে ইনচার্জ আছে, কোঅর্ডিনেটর আছে, তারা অফিসে আয়ে সেরা এরপরে করব যে স্টুডেন্ট আইলে ফটো তুললে ছাইরা দু, তারা কোনো ক্লাস করা নিও না ঠিক মতে। এইভাবে দিন চলতেছে। এরপরে লাস্টে দিয়ে তারা 2 নম্বরে বললো অফিসের মেশিন না, স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না। এই ব্যাপারে এর লিগে আমরা আজকে এই অফিসের মধ্যে তালাও ঝুলাই দিয়েছি। এর মধ্যে সব স্টুডেন্টের প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে যে চরম দুর্নীতি চলছে তাই দিন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানান বিক্ষোভরতরা। তাদের অভিযোগ, এই প্রশিক্ষণ কেন্দ্রটির ইনচার্জ ও কোঅর্ডিনেটর দুজনেই এই ব্যাপারে সমানভাবে দায়ী। এইখানে এসএমও ট্রেনার আগে ছিলাম, 2023-এ আমি জয়েন করেছি। তারপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি, ওই টাকাও আমি এখনও পাইনি ট্রেনিং হিসাবে। আর এখন যারা পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে, যে কার্পেন্টারের ট্রেনিং ছিল, এসএমও ট্রেনিং ছিল, তো ওদের 7 দিন ট্রেনিং ছিল। ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে 700 টাকা করে, ওটাও ওরা পায়নি। প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কীভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি। যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম, ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন, তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে। তাছাড়া আমরা যে 7 দিন ট্রেনিং করেছি, পার বেচে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে 4000 টাকা করে। তারপরে সুভাষিস এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছিল, ওর এগ্রিমেন্ট রাজদীপ স্যারে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে 4000 টাকা করে পার বেচ, শেষ হলে আমাদেরকে টাকা দেবে। আমরা এখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়-ছয় ও দুর্নীতির ঘটনায় স্পষ্ট আভাস পাওয়া যায়। যে লক্ষ্য নিয়ে রাজ্যে পিএম বিশ্বকর্মা যোজনার প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছিল, স্বচ্ছতার অভাব ও দুর্নীতির কারণে ঘোলা জলে তলিয়ে আছে গোটা প্রকল্পটি। আর্থিক স্বনির্ভরতার স্লোগান এখন পাল্টে গেছে আর্থিক বঞ্চনা স্লোগানে। রাজ্যে প্রকল্প চালু হয় ঠিকই, তারপর সেই প্রকল্প কতদূর সাফল্য পেল তার সঠিক উত্তর কারোর কাছেই নেই। যেমন আরেকটি কেন্দ্রীয় প্রকল্প জল ও জীবন মিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে পারলেন না মন্ত্রী বিকাশ দেববর্মা। কার কাছে সাহায্যের হাত বাড়াবেন বুঝতে পারছেন না রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার। জনজাতি কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশে দাঁড়ানোর, তবে সময় পেরোলেও নেই প্রতিশ্রুতি পূরণের কোনো তোড়জোড়। প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে গেছেন মন্ত্রী। রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেলিয়ামুড়া থানার 22 ঘুরিয়া এলাকার প্রবীর দাসের বাড়ি। পার্শ্ববর্তী এক কবরস্থানের দেওয়াল ভেঙে পড়ে প্রবীর দাসের বাড়ির গোয়ালের উপর। মৃত্যু হয় তার গৃহপালিত গরুর। ঘটনার পর স্থানীয় বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দেন ক্ষতিপূরণের, তবে আজও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। আমরা মন্ত্রী বিকাশ দেববর্মা আমি সেটা কইছে ওখানে তো ইলেকশন, তো এই ওখানে তো কাজ চলতেছে না, কিন্তু বিশেষ মোটামুটি সবই প্রায় কাজও কিছু হয়ে দিছে। তোমরা 6 তারিখের পরে যাই পাইবা, সুযোগ সুবিধা পাইবা তোমরা কিছু। তারপরে এর কথার মাধ্যমে যে মা কইছে যে আমরা তো স্যার ওখানে তো থাকার এই জায়গা নাই, দেখেন কী অবস্থা হয়ে গেছে, আমরা তো
অর্ধেক মানুষ বাড়ির থাকে আর অর্ধেক অন্য বাড়ি দিয়ে থাকে। তখন কইছে না এটা তো দেখেন তারাও কেউ ধাক্কা দিয়ে ফেলাইছে না বলটা, হ্যাঁ তো আপনারা সুযোগ সুবিধা পাইবেন 6 তারিখের পরে, এই আশ্বাস বিকাশ দ্রব্য মামলা দিয়ে গেছে। তো আমরা ওই আশা ধরেই বই দিছি। তো গত প্রায় 12 তারিখ আমি ওনারা আবার একটা ফোন করছি, ফোন করার পরে কইছে যে এখন তো ইলেকশন মাত্র গেছে, পাইবেন আমি দিব। স্থানীয় জনপ্রতিনিধি প্রতিশ্রুতির পালন করেননি, এখন কার কাছে সাহায্য চাইবেন বুঝতে পারছেন না প্রবীর দাসের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডেপুটেশন জমা দিতে এসে গ্রেপ্তার চাকুরি প্রার্থীরা, চাকরির দাবিতে অগ্নি নির্বাপক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে এসে গ্রেপ্তার একাধিক। শুক্রবার চাকরির দাবিতে অগ্নি নির্বাপক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে এসে গ্রেপ্তার চাকরি প্রার্থীরা। অগ্নি নির্বাপক দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েত হন চাকরি প্রার্থীরা। জমায়েত হঠাতে আসে পুলিশ বাহিনী, আন্দোলনরত চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। প্রায় 2 বছর আগে অগ্নি নির্বাপক দপ্তরের মেইন ও ড্রাইভার পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। ইন্টারভিউ দেয় প্রায় 1757 জন, তবে এখনো নিয়োগ না হওয়ায় বিক্ষোভ দেখান তারা। আমরা 6 তারিখ মে মাস 2022 ইন্টারভিউ নেওয়া হয়েছে, এক্সামগুলো দেওয়া হয়েছে, এখনো আমাদের কোনো কিছু দেওয়া হয়নি। তার জন্য আমরা আজকে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার জন্য আগ্রহ আছি। কবে নেওয়া হয়েছিল ইন্টারভিউ? কিন্তু আজ প্রায় 3 বছর লাইন হচ্ছে, 2022 6 মেতে নেওয়া হয়েছে ইন্টারভিউ। এখন তোমরা কি চাও? তখন আমরা এটাই চাই, আমরা এক্সামগুলো শেষ করছি, এটা কোনো কিছু খবর পাইতেছে না, কি হচ্ছে না হচ্ছে, সেজন্য আমরা মানে এখানেই আসছিলাম যে খবরটা পাওয়ার জন্য। আচ্ছা, কতজন তোমরা এক্সাম দিছিলা টোটাল? 1700 আচ্ছা, অতি সত্বর এই অচল অবস্থার অবসান ঘটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজি জানান চাকরি প্রার্থীরা। বর্তমানে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে পথে নামল বাম ছাত্র যুব সংগঠন। সরকারের বিরোধিতায় প্যারাডাইস চৌমুহনীতে পথ অবরোধ ছাত্র যুবদের। সম্প্রতি সরকার পক্ষ গ্রুপ সি ও গ্রুপ ডি তে 37টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করে, তবে বিধানসভায় সিদ্ধান্তের পর বিজ্ঞপ্তিগুলি তুলে নেওয়া হয়। এরই বিরোধিতায় শুক্রবার পথে নামে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ, টিওয়াইএফ। কড়া ভাষায় সরকারকে আক্রমণ করে সংগঠনের নেতৃত্ব। সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন, তখন বিধানসভায় বসে কোনো মন্ত্রী হিন্দিতে, কোনো মন্ত্রী বাংলাতে ডাক ডোল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন, নিয়োগ করছেন, আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন। আমাদের ধারণা যে বিধানসভায় যে 37টা পোস্টে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে, বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছেন। এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণার রাস্তা বেকারদের সামনে ফাঁদ পেতে দেন, ভয়ঙ্কর এই সরকার। সরকারের ভূমিকার প্রতিবাদে প্যারাডাইস চৌমুহনীতে পথ অবরোধ করেন ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ, এই নিয়োগ বাতিলের পিছনে রয়েছে বড় সড় দুর্নীতি। কি চলছে? ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। জেআরবিতে বিজ্ঞপ্তি দিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ নেই। পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়োগ নেই। ফলে এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের, আর তার কোনো খবর নেই। ফলে রাজ্যে প্রায় চাকুরি প্রার্থীদের নিয়োগের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই পরীক্ষা হলেও এখনো হয়নি নিয়োগ। সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় রাজ্যের চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিজের ছেলের হাতেই আক্রান্ত রক্তাক্ত জন্মদাত্রী মা। চরম অমানবিক ঘটনা বিশালগড় থানা এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছেলে রাজেশ দাস নেশার টাকা জোগাড়ের জন্য প্রায় সময় মা রেখা দাসের উপর নির্যাতন করত এই পাষণ্ড সন্তান। এদিন কাজ সেরে বাড়ি যাওয়ার পর মা রেখা দাসকে ভীষণভাবে মারধর করে ছেলে রাজেশ দাস। তার ডান হাত ভেঙে ফেলার চেষ্টা করে নেশায় আসক্ত ছেলে। ঘটনার পর বাধ্য হয়ে ছেলের শাস্তির দাবিতে বিশালগড় থানায় ছুটে যান অসহায় মা রেখা দাস। ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। ছেলে কে রে, কি কারণে মারছে? শুধুই মারছে। শুধু মারছে? হ্যাঁ, কি করেন আপনি? আমি কাজ করি, হোটেলে কাজ করি। সকালবেলা আইসি বাড়ি। বাড়িতে গেছেন পথে আপনার মারধর করছে? কি নাম আপনার ছেলে? রাজেশ দাস। হ্যাঁ, রাজেশ দাস। রাজেশ দাস। হ্যাঁ। আপনার নাম? রেখা দাস। কই বাড়ি? চাম্পাহরা। কি কারণে আপনার উপর মারধর? খালি গয়া হের বউরে জিনিস আন্না দিত, বাপের বাচ্চা জিনিস আন্না দিত, কেরে জিনিস না আন্না দিলে
এ বউর লোক অশান্তি করে, আমার লোক অশান্তি করে, জিনিস কেড়ে আইনা দিব, একবার বন্ধক দিয়ে লাইছে, আমি কইছি তোমার বাপের বাড়িতে রাখতে দেবো, এটা জিনিস এনে দেও, সব জিনিসপত্র সব শেষ করে লাইছে, ভাঙ্গিয়া চুইরা করো, জিনিস নেই কিচ্ছু, আর শুধু খালি টাকা, মানুষের তো টাকা লইতেছে, স্টুডেন্টের এই বাইক লিয়ে লাইছে, কি করে টাকা দেয়া? সবসময় নেশা টেশা করে, সবসময় নেশা করে। এখন আমার বইতেছে কথাটাও তোমার লোক কথা কমো, একটা বোতল আনো, আইন নেশায় কথা কমো। এখন কইছেন আপনি? আমি এখন থানাতে আইছি। কি চান আপনার ছেলের? আমি স্যার যেইটা শাস্তি হেরে আপনারা দেন এই শাস্তি চাই, অনেক অধৈর্য হয়ে গেছে। নেশাসক্ত ছেলে রাজেশ দাসকে সঠিক শাস্তি দেওয়ার জন্য সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। থানায় অভিযোগ জানানোর পর পুলিশ কি ভূমিকা গ্রহণ করে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে আক্রান্ত মহিলা সহ তার পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা সাবরুমের মনু বনকুল এলাকায়। জমি বিবাদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত সাবরুমের মনু বনকুল এলাকা। জমি দখল ঘিরে দুই পক্ষের মধ্যে হয় তুমুল মারপিট। মারপিটের ঘটনায় প্রতিবেশী দুই যুবকের আক্রমণে গুরুতর আহত হন পেশায় কৃষক এক ব্যক্তি। তার নাম নির্মল দেবনাথ, বয়স আনুমানিক 65। গুরুতর আহত অবস্থায় তাকে সাবরুম থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। গোটা ঘটনা নিয়ে আহত নির্মল দেবনাথের ছেলে জানান, জমি বিবাদ ঘিরে তার বাবাকে ব্যাপক মারধর করে প্রতিবেশী দুই যুবক রাজীব বণিক ও সুমন বণিক। আমরা পার্শ্ববর্তী এলাকার, মানে আমাদের পার্শ্ববর্তী বাড়ি আর কি, তার সাথে আমরা প্রায় সময় ঝগড়া, তো সীমান হয়ে ঝগড়া হয়, না তো গরু ছাগল হয়ে ঝগড়া হয়, পার্শ্ববর্তী বাড়ি থাকলে ঝগড়া হয়। তো এরকম তারা ধমকি দেয় যে কাটিয়া লাইব, এসিড মারা দিব, তারা শুনে বণিকের দোকান করে এসিড মারি জ্বালিয়ে লাইব, মার্ডার করে ফেলা দিব। তো বুধবার দিন বিকালের দিকে একটু ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পরে তারা বাড়িতে জায়গা, আমরাও বাড়িতে হয়ে গেছি। তারপরে বাবা বাজারে যেতে লাগবে, বাইসাইকেল লেগে পিছনে দিয়ে যায়, বাইক দিয়ে দূরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে বাবা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর বাবার মাঠে তো তারা দোকানে যারা একটা হাতুড়ি নিয়ে যায়, বাবার বুকে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে হাঁটিটা ফাড়ি লাঞ্চে গুটি করছে। লাঞ্চে গুটি করানোর পরে একজন লোক ওই দিকে যেতে লাগছে, আয় ধরছে, তো এখানে মারা যেত আমার বাবা। তো একটা অর্ডার করে দিয়েছে হসপিটালে নিয়ে যাতে বাবা, আমার ডাক দিয়েছে, ডাক দিয়ে কত দেখতো বাবার গিয়েছে। আমি দেখি যে আমার বাবার নাকে মুখ রক্ত হচ্ছে, তো লয়ে গেছে হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখি কথা এখানে রাখুন যাতে না, রেফার দাও শান্তিবাজার। এই শান্তিবাজারে আনছি, শান্তিবাজারে আনানোর পরে সিটি স্ক্যান করা লাগে। সিটি স্ক্যান করা যেতে দেখে তো বুকের হাড় সব ভাঙিয়ে রয়েছে। ডাক্তার ভাই এখানে রাখুন, এখানে রাখলে সমস্যা আছে, তো জীবিত হয়ে তো জীবিত আনছি। জীবিত আনি একটা ম্যাডাম দেখছে, দেখানোর পর করতে যে অপারেশন করানো লাগে। এখন অবস্থা কিরকম? তখন আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস। কে মারছে? রাজীব বণিক এবং সুমন বণিক। রাজীব বণিক, সুমন বণিক তারা কি পার্শ্ববর্তী বাড়ি? পার্শ্ববর্তী বাড়ি। কি কারণে মারছে? এর তো পারিবারিক ঝগড়া লেগে আছে। কবে নাগাদ মারছে? এটা বুধবারে। এরপরে কোন হসপিটাল নিছিলাম? বনকুল হসপিটালে লেগেছিলাম প্রথম, বনকুল হসপিটালে লেগেছিলাম। এরপরে শান্তিবাজার হসপিটালে রেফার করছে, এখান থেকে জিবি হসপিটালে রেফার। এখন অবস্থা কিরকম? এখন আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস। বাবার নাম কি? নির্মল দেবনাথ। বয়স কত? বয়স 60-62। কি করে? কৃষিকাজ করে। বাড়ি? বাড়ি সাবরুম মনোবনপুর। পুলিশে জানাইছো ঘটনা? জানাইছি, পুলিশে জানাইছি, কেস করছি আমরা। কজন অ্যারেস্ট করছে? হ্যাঁ, কয়জন রে? 2 জনের অ্যারেস্ট করতে শোনা গেছে। আমরা তো এখনো এখান থেকে যাই না। কি চাও তুমি? আমি চাই পুলিশে জানা একদম উপযুক্ত শাস্তি দেওয়া। নির্মল দেবনাথকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। মারধরের ঘটনায় যুক্ত দুই যুবকের কঠোর শাস্তি দাবি করেছেন নির্মল দেবনাথের ছেলে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন নির্মল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাজ এখনো পুরোপুরি হয়নি, তবে তার আগেই খুলে দেওয়া হয়েছে গোমতী নদীর উপরে ঝুলন্ত সেতু। এই বিরল ঘটনা সোনামুড়ায়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল সোনামুড়ায় গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি। শুরু হয়েছিল সেতুটির সংস্কার কাজ, তবে কোনো এক রহস্যময় কারণে পুরো সংস্কার কাজ শেষ না করে শুক্রবার ফের খুলে দেওয়া হয় সেতুটি। ঘটনা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, সংস্কার কাজ ঠিকভাবে না করার কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, কেন বন্ধ ছিল? রাস্তার হাত বেশি ভালো না, তাই সবাই এখন বেড়া দিচ্ছে, বেড়া দিয়ে ঠিক করছে না। মানে এতদিন বন্ধ ছিল সংস্কারের জন্য, কিন্তু সংস্কার না হয়ে আবার খুলে দিছে। তো এই যে চলাচল উপযোগী ছিল না বলে বন্ধ করছে, এখন যে আবার যে চলাচল করে তারা কোনো বিপদজনক হতে পারে কিনা? খুললে কি হবে, আর জনসাধারণ চলালে এটা খুলতে হবে, তাহলে খুলে দিচ্ছে। তো সংস্কার করেনি কেন দীর্ঘ 1 মাস? এটা তো সরকার জানে কি নগর করতে পারে, এটা করছে না। কি চান আপনারা? আমরা চাই সুস্থ ভালোভাবে করো, তো তারা তো করছে না। সেতুটি ঠিকভাবে সংস্কার করে উন্মুক্ত করার জন্য দাবি রাখেন স্থানীয় লোকজন। তাদের বক্তব্য, যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতুটির সংস্কার কাজ অবিলম্বে শুরু করুক সংশ্লিষ্ট দপ্তর।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাবা এখনো জীবিতই আছেন, তবে বাবার শ্রাদ্ধের টাকা তুলতে বেরিয়েছে দুই যুবক। বিশালগড়ে এই প্রতারণা করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই প্রতারক। নেশা করার জন্য চাই টাকা, আর সেই টাকা জোগাড়ের জন্য যদি জীবিত বাবাকে মৃত বানাতে হয় তাহলেও নেই কোনো আপত্তি। শুক্রবার জীবিত বাবার শ্রাদ্ধের টাকা জোগাড় করার সময় এমনই দুই গুণধর পুত্রকে আটক করে বিশালগড় বাজারের ব্যবসায়ীরা। কিছু উত্তম মাধ্যম দেওয়ার পর তারা স্বীকার করেন তাদের বাবা জীবিত। নেশার টাকা জোগাড়ের জন্যই বাবা শ্রাদ্ধের নাম করে চাঁদা আদায় করছিলেন তারা। তাদের বাড়ি বর্ডার গোলচক্কর ও রানীর বাজার এলাকায় বলে জানান দুই প্রতারক। হ্যাঁ, তোর বাড়ি কই? তোর বাড়ি? তার বাড়ি কই? হ্যাঁ, কদিন ধরে ইতা করস? হ্যাঁ, মানে তোর বাবা মারা গেছে না? তোর তুই এমনি সাজ্জাইছ চান্দা তুলত সাদ্দুর লেগিয়া? তুই হিন্দু না মুসলিম? হ্যাঁ, যেটা থাকতে বাবার মারলিস? এদিনের ঘটনা নিয়ে সরব হয়েছেন বাজারের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এই ধরনের নেশাখোর প্রতারকদের জন্যই সাহায্য থেকে বঞ্চিত হয় প্রকৃত সাহায্য প্রার্থীরা। তার জন্য আমরা ওদেরকে থানা দিয়ে দিয়েছি। আর ওদের জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যারা অরিজিনালি মা বাবা মারা যায় আসে, মানে তাদের জন্য অরিজিনাল যারা মারা যায় তারাও বঞ্চিত হয়, কিন্তু এরকম যাতে না হয় তার জন্য আমরা। মানে বাবা জীবিত থাকা সত্ত্বেও বেশ ধরে চাঁদা তুলতে আইছে না? কোন জায়গাতে আইছে? এটা বিশালগড় বিশ্বমণি। পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব, বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত সাহা ওরফে বাসু। রাজ্যের নেশার ছোবল কি মারাত্মক আকার ধারণ করেছে তা বোঝার জন্য এই ঘটনার চেয়ে ভালো উদাহরণ আর কিছুই হতে পারে না। নেশাদ্রব্য আটক হচ্ছে একদিকে, আর একদিকে নেশায় বুঁদ এক বিরাট অংশের যুব প্রজন্ম। নেশা মুক্ত ত্রিপুরার লক্ষ্য দিন দিন কঠিন হয়ে উঠছে রমরমা নেশার দাপটে। বিশালগড় থেকে ফাহিম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। রাজ্যভিত্তিক তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক শুক্রবার দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো। পর্যালোচনা বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, গত অর্থ বছরে যে বাজেট ধার্য করা হয়েছিল সেই বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে, পুরো কাজ সম্পন্ন হয়েছে কিনা, কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা, সেই বিষয়গুলি নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যতগুলি স্কিম রয়েছে সেগুলি সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছেন কিনা সে ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে। 2024-25 অর্থবর্ষে তপশিলি জাতির উন্নয়নের যে বাজেট ধার্য করা হয়েছে সে ব্যাপারেও আজকের বৈঠকে টার্গেট ফিক্স করা হয়েছে। কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ দেন। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি, ইন দ্য সেম টাইম 24-25 অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে। এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রোল প্লে করে সব বছরই, বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা, বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি। তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কি না, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস হোস্টেল, স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা। তো সেগুলি কিভাবে রান করছে, ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কি না, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করব। মোরওভার আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখবো, এবং আমাদের সাকসেস স্টোরি কী রয়েছে লাস্ট ইয়ারের, ফেলিউর কোন জায়গাতে রয়েছে, সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব। এবং বিশেষ করে এই বছর আপনারা জানেন প্রায় 3 মাসের মতো আমরা লোকসভা নির্বাচনের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে, বা এমসিসি থাকার কারণে আমাদের কাজটা অনেকটাই ডিলে হয়েছে। তো এই যে রেস্ট অফ দ্য টাইম, এই সময়ের মধ্যে আমরা কীভাবে কাজগুলি কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব, এবং
ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যারা কনসার্ন অফিসিয়ালরা এসছেন তাদের হাতে আমরা টার্গেট ধরিয়ে দেব। এই দিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। এর আগে শুধুমাত্র বাড়িঘর আর দোকানপাটেই সীমাবদ্ধ ছিল চোরের তাণ্ডব। এখন বিশালগড়ের দক্ষিণ ব্রজপুর এলাকায় রাতের অন্ধকারে একটি মোবাইল টাওয়ারের 20টি ব্যাটারি খুলে নিয়ে চলে যায় চোরের দল। দেখুন, বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ এবার চোরেরা থাবা বসিয়েছে মোবাইল টাওয়ারে। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানাধীন সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর এলাকায় এয়ারটেলের মোবাইল টাওয়ার থেকে আনুমানিক 20টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান মোবাইল টাওয়ারের দরজা খোলা, ব্যাটারি উধাও। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় এয়ারটেল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় বিশালগড় থানায়। আজকে সকালবেলা ছেলেরা পোলাপানে দেখতে পায় এখানে দরজাটা খোলা, তো দেখতে পায়, দেখে এখানে এসেরা দরজা খোলা, তো সঙ্গে সঙ্গে কোম্পানির স্টাফেরা ফোন করছে। ফোন করার পরে কি তোমরা কি কালকে রাত্রে দরজা খুলছো? না, আমরা কিছু ঘরের মধ্যে দেখা যায় কিচ্ছু নাই। তো সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে, স্টাফ আইছে, কিন্তু এখানে এখন দেখা গেল কি তার 24টা ব্যাটারি ছিল। এখানে অন্য কোনো 24টা ব্যাটারির মধ্যে 20টা ব্যাটারি চুরি হয়েছে। এটা কি এর টাওয়ার আছে? এটা এয়ারটেল টাওয়ার, মোবাইল টাওয়ার। হ্যাঁ, মোবাইলের টাওয়ার। কোনখানে এটা টাওয়ার? এটা হইল নবীনগর, না এটা সুনামগঞ্জ বাজার সংলগ্ন, এটাও দক্ষিণ ব্রজপুর এরিয়াতে পড়ে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এখন পুলিশ আসছে, তারা দেখবো এবং আইডেন্টিফিকেশন করব। এটাও আমরা চাই, কারণ এই ধরনের যে অবস্থা, কিছুদিন আগে এই এরিয়া থেকে একটা বাইক চুরি হয়েছে, তো এই ধরনের যাতে এগুলো বন্ধ হয়, আইডেন্টিফিকেশন করে এবং তাদেরকে শনাক্ত করব। পুলিশ মামলা নিয়ে তদন্তে নামলেও চোরের কোনো হদিশ পায়নি। বিশালগড়ের ব্রজপুর সহ বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন সবকিছু জেনেও কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাকা ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। ঘটনা কৈলা শহরের গৌরনগর এলাকায়। রাস্তার দুপাশে নেই ড্রেনের ব্যবস্থা, ফলে গ্রামের প্রতিটি বাড়ি ঘরের ভিতরে সারা বছর ধরে জমে থাকে জল। অভিযোগ, খবরটি জানা সত্ত্বেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো হেলদোল। বিগত 4 বছর ধরে গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। তাই স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা। ঘটনা কৈলা শহরের গৌরনগর গ্রামে।
শুক্রবার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের এবং 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা একত্রিত হয়ে সকাল 10টা থেকে গৌরনগর ব্লকের সামনে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ শুরু করেন। গৌরনগর যেটা আমাদের এলাকা, কৈলাসহর থেকে কুমারঘাট আমাদের রুট বন্ধ করেছি আমরা। মূল কারণ হচ্ছে দুটো সমস্যা। আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অবধি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে গেটেসি পেরিয়ে যে রুটটা রয়েছে সুদা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি, এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনার কাছে চিঠি দিয়েছি। এবং বিধানসভায় এই কথাটা উঠেছে, আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না, সামনে কৃষিক্ষেত, এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানেই। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা একটাই দাবি রেখেছি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ড্রেন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে, পাক্কা ড্রেন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন তুলে। অবরোধকারীরা জানান বেশ কয়েকবার বিষয়টি লিখিত আকারে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে জানানো সত্ত্বেও কাজের কিছুই হয়নি। তাই আজ জেলা শাসকের লিখিত আশ্বাস না পেলে কিংবা জেলা শাসক অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলা অবধি অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা। এই অবরোধের ফলে রাস্তার 2 পাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে সরকার গঠিত হলেও কেন বহুবার প্রশাসনিক আধিকারিকদের জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনটাই প্রশ্ন ভুক্তভোগীদের। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা থেকে মিজোরাম পাচারের পথে দামছড়া থানার পুলিশের হাতে আটক 420 বোতল বিয়ার। এদিন একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিয়ার আটক করে দামছড়া থানার পুলিশ। ঘটনায় মিজোরামের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান দামছড়া থানার ওসি। আটক মাদকের আনুমানিক মূল্য 70,000 টাকা হবে বলে পুলিশের দাবি। স্থানীয়দের অভিযোগ, দামছড়া এলাকায় প্রায়শই রাজ্যে আসছে বিভিন্ন ধরনের মাদক, তার সাথে সমান তালে চলছে বার্মিজ সুপারি, বার্মিজ গরু ও বিদেশি সিগারেট পাচার। আজকে দামছড়া থানাধীন বংশুল নাকা পয়েন্টে চেকিং করার সময় MZ 01W776 নম্বরের একটি গাড়িতে চেকিং করে মোট 422টি কিংফিশার ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আসামের কাঁঠালতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত 16টি গরু, আহত আরো 2টি গরু। শুক্রবার গভীর রাতে আসামের কাঁঠালতলিতে একটি গৃহস্থের গোয়াল ঘরে আগুন লাগে, তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। বাড়ির মালিক জানান গোয়ালে আগুন লাগার মতো কোনো কারণ নেই, ফলে আগুন লাগার কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দিদি খুব জোরে ডাক দিল, ইয়া করলে যে ওলা ওলা ব্যাপার, আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম, তারপরে গরু বার করার ক্ষেত্রেও যাও, আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম করতে পারে আপনার অনুমান, প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না, মশা তাড়ানির লাগি 1 নম্বর, আর 2 নম্বর হইলে। শুক্রবার রাজধানীর ছাত্র যুব ভবনে বিভিন্ন বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে পালন করা হয় বিপ্লবী চে গুয়েভারার জন্মবার্ষিকী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বাম যুব নেতা নবারুণ দেব সহ অন্যান্যরা। চে গুয়েভারাকে লড়াই আন্দোলনের অন্যতম প্রেরণা হিসেবে উল্লেখ করেন বাম যুব নেতা নবারুণ দেব।
মুক্তিকামী মানুষের জন্য তিনি সবসময় লড়াই সংগ্রাম করে গেছেন বলে নবারুণ দেব জানান। এদিন চে গুয়েভারার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাম ছাত্র যুব কর্মীরা। গোটা দেশেই গোটা রাজ্যেই চে গুয়েভারার জন্মদিবস উদযাপন করছেন। প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি, যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করি। সরকারের কাজ, সরকারের প্রকল্প, সরকারের টাকায় তৈরি হচ্ছে স্ল্যাব এবং সেই কাজেই কারচুপির অভিযোগ তুললেন এক রমণী। ঘটনা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় প্রতিটি ঘরে ডিডব্লিউএস দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্ল্যাব তৈরি করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্ল্যাব তৈরি হয়ে গেছে। অভিযোগ, পাকা স্ল্যাব তৈরি করতে কারচুপি করছে ঠিকাদার সহ শ্রমিকরা। কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্ল্যাব তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ। শুক্রবার এক এলাকাবাসী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, সরকারি পাকা স্ল্যাব তৈরি করতে বেশি পরিমাণে বালি ব্যবহার করছে আর সিমেন্টের মাত্রা একেবারেই কম, যার ফলে পাকা স্ল্যাবগুলি অনায়াসেই ভেঙে যাচ্ছে এবং কোথাও কোথাও ফাটল ধরে গেছে। বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আপনার যে এই যে একটা সরকারি যে একটা স্ল্যাব বানাইছে, এটা দেখলাম একটু ভাঙা, এটা কিভাবে ভাঙলো? এটি বালা সিমেন্ট দিছে না, ওই 2 নম্বরে কাজ করে গেছে, তারা বালা করে বানাইছে না। মানে আপনার কি মনে হচ্ছে, মানে বেশিরভাগ কি বালু? বালু এডি সিমেন্ট দিছি, ওই নেই অল্প সিমেন্ট দিছি। আচ্ছা, কবে বানাইছে এটা? এটি বানাইছে বুধবার দিন বিহালে। আচ্ছা, এই ফারাত কি আরো অনেকের এইভাবে বানাইছে না? হ্যাঁ, অনেকে কইছে ওরা করে ভাঙে গেছে, আমি গেছি না, দেখছি না, তারা কইছে আর কি শুনছি। আচ্ছা, মানে এই কাজটা ঠিকভাবে হইছে না, মানে কি মনে হয় আপনার? ঠিক 2 নম্বরে কাজ করে গেছে, এটা ভালো হইছে না কাজটা। আচ্ছা আচ্ছা, সিমেন্ট দিছে না, বালু বেশি দিছে, কইছে কইরা দিয়ে যাবে, তারা দেখো না দি। আচ্ছা, এখন কি চাইতাছেন বিষয়টা? মানে আমি চাইতাছি এটা বালা করে আমার কাজটা হইতো। আচ্ছা আচ্ছা, মানে এই সবারই এরকম হইছে? হ্যাঁ, অনেকেরই এরকম হইছে আর কি। আচ্ছা, এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা মুসলিম পাড়া। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? রুকিয়া খাতুন। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ, সরকারি কাজের কারচুপির পেছনে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের হয়তো কেউ যুক্ত রয়েছে, কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও কাজের গুণগত মান খতিয়ে দেখতে কেউই আসেনি। তাই স্থানীয় এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, এই ধরনের নিম্নমানের পাকা স্ল্যাব তৈরি না করে সঠিকভাবে যাতে স্ল্যাবগুলি তৈরি করা হয় সেই ব্যবস্থা যেন সংশ্লিষ্ট দপ্তর করে। বিশালগড় থেকে ফায়েম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। এবছর রাজ্যের রেফারিদের উপরেই আস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। ফুটবল মরশুমে রাজ্যের রেফারিদের মাঠে নামাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে অংশ নেন 50 জনেরও বেশি রেফারি। আসন্ন ফুটবল মরশুমে রাজ্যের রেফারিদেরই মাঠে নামাতে চায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। শুক্রবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামের মাঠে। ক্যাম্পে সারা রাজ্য থেকে 50 জন রেফারি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন 3 জন মহিলা রেফারি। ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। রেফারিরা কিভাবে খেলাগুলি সুষ্ঠুভাবে চালাতে পারবেন ইত্যাদি খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় ক্যাম্পে। এখনো মানে গভর্নিং বডি সবার হচ্ছে 16 তারিখ, তার আগে মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আপনাদের উপরেই সমস্ত খেলা, এর থেকে শুরু করে সি বি রাখাল সব আপনাদের মাধ্যমে করতে চাই। আমরা গত 2 বছর বাইরে থেকে রাখালের জন্য লোক এনেছিলাম, রেফারি এনেছিলাম, কিন্তু তারপরও দেখেছি 2-1টা জায়গাতে গলদ রয়েছে। এবং আপনারা দেখেছেন এবার বিশ্বকাপের যে খেলা হচ্ছে কোয়ালিফাইং ম্যাচ, সেখানে ভারত কীরকমভাবে হয়েছে কোরিয়ান রেফারির দ্বারা। সুতরাং ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তিগুলি আপনাদের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ, প্রত্যেক দিন খেলার শেষে, আমি আগে দেখেছি যারা বাদলদা এখানে আছেন যারা সিনিয়র রেফারি ছিল, তারা ম্যাচ শেষ করার পর কোথায় তাদের ভুল ত্রুটি হয়েছে সেটা ওই দিন ওইখানে বসে তাদের আলাপ আলোচনা করে যেত। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সেইভাবে করবেন এবং আলাপ আলোচনা যদি করেন
আপনাদের ভুল ত্রুটিগুলি নিজেরাই ধরতে পারবেন এবং আগামী দিনে সেই ভুল ত্রুটিগুলি শুধরে আপনাদের সুন্দরভাবে খেলা পরিচালনা। 17 জুন থেকে শুরু হচ্ছে এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মরশুম। 17 জুন উদ্বোধন হবে 16টি ক্লাব নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শরৎ সংঘ ও ইকফাই এফসি। পাশাপাশি 18 জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়ার আমজাদনগরে চোরের হানা। আমজাদনগর এলাকার জামাল মিয়ার বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অলংকার ও নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। ঘটনার তদন্ত শুরু করেছে বিলোনিয়া থানার পুলিশ। এরপরে আপনি শুনছেন আর কি মহিলার গলায় শুনছেন? মহিলার গলা শুনছি, পুরুষের গলা শুনছি, মহিলার গলা শুনছি, পুরুষের গলা শব্দ পাচ্ছি না। এর মানে কি এই চুরিকাণ্ডের মধ্যে মহিলার কোনো জড়িত আছে? মহিলা জড়িত আছে। 10টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নামের পর্দায়।